আমাদের সামনেই সবার এইচএস এক্সাম রয়েছে। তো সবারই সাধারণত ফিজিক্সে ভয় থাকেই। তো ফিজিক্সে সবারই ভয় আছে। তো আমি আজকে চেষ্টা করব যে ফিজিক্সে যাতে ভয় না লাগে এবং কিছু সিলেক্টেড টপিক করে যাব এবং সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন করে যাব, যেগুলো করলে পরেই আমাদের কি ফিজিক্সে খুব সহজে আমরা নাম্বার তুলতে পারবো। তো তারই মধ্যে আমি একটা টপিক ধরে নিয়েছি, সেটা হচ্ছে কি ডুয়েল নেচার অফ লাইট, রাইট? তাহলে এই যে টপিকটা বা এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমরা করে নিলে পরে আমাদের এই চ্যাপ্টারটার কোনো ভয় থাকবে না এবং এই চ্যাপ্টারে যাই দেবে না কেন সেখান থেকে আমরা মার্কস তুলতে পারবো, রাইট? তাহলে ফিজিক্সের আজকে আমরা সাজেশান দেখবো, ওকে? তো কোন চ্যাপ্টার ধরেছি আমরা? ডুয়েল নেচার অফ লাইট। তো তার মধ্যে আমি বেশি কিছু কোয়েশ্চেন আমি এখানে রাখিনি, জাস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন রেখেছি। জাস্ট 12টা কোয়েশ্চেন আমি এখানে করেছি। এই 12টা কোয়েশ্চেন যদি কেউ করে যায়, তাহলে এই চ্যাপ্টার থেকে, এই যে ডুয়েল নেচার অফ লাইট, এই চ্যাপ্টার থেকে যাই দিক না কেন সে করে ফেলতে পারবে, ঠিক আছে? তার মানে এই যে আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব, এটা খুব ইম্পর্টেন্ট। তো এইটা যদি তোমরা ভালো করে দেখো এবং এই কোয়েশ্চেনগুলো যদি পার্টিকুলারভাবে যদি তোমরা করে যাও, তাহলে তোমাদের কিন্তু ফিজিক্সের এই চ্যাপ্টার থেকে যাই দিক না কেন সেগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে। তো তারই মধ্যে কিছু কোয়েশ্চেন আমি এখানে সিলেক্টেড, কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি এখানে তুলে ধরেছি, সেগুলো আমি এক এক করে আলোচনা করব, রাইট? তো ফার্স্ট অফ অল আমি যে কোয়েশ্চেনটা নিয়েছি সেটা কি বলছে? ফোটন কি, রাইট? ফোটন কি, মানে ফোটন কাকে বলে, তাই না? তাহলে ফোটনটা কি বেসিক্যালি? এই যে ফোটন বেসিক্যালি একটা লাইট, তাই না? লাইট অ্যাকচুয়ালি লাইটের দুটো নেচার রয়েছে, একটা পার্টিকেল নেচার এবং একটা ওয়েভ নেচার রয়েছে। তো পার্টিকেল নেচারটাই প্রোভাইড করে ফোটন। বেসিক্যালি ফোটনটা কি? বেসিক্যালি কোয়ান্টাইজেশন অফ লাইট ইজ কল্ড ফোটন, ওকে? যেটা ফার্স্ট আইনস্টাইন বলেছিলেন, রাইট? মানে আইনস্টাইন প্রথম বলেছিলেন যে হ্যাঁ, যে লাইটের কি মানে পার্টিকেল নেচারে রয়েছে এবং তাকে তিনি নাম দিলেন ফোটন। ফোটনটা কেমন আসছে? নাকি প্যাকেট ফর্মে আসছে। মানে এর যে এনার্জিটা কেমন হয়? কোয়ান্টাইজড হয়। এর এনার্জি কত হয়? নাকি E = h²। এটা হচ্ছে গিয়ে এই ফোটনের এনার্জি হয়। একটা ফোটনের এনার্জি কত? h²। এইচটা কি? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এই যেমন আমরা সবাই জানি, তাই না? 6.626 ইন্টু 10⁻⁻, কত? 34 জুল সেকেন্ড, রাইট? আর নিউটা কি? নিউটা বেসিক্যালি ফ্রিকোয়েন্সি, যে লাইটটা আসছে, যে ফোটনের ফ্রিকোয়েন্সি, ওকে? সো ফ্রিকোয়েন্সি অফ ফোটন। তো এটা আমরা জানি। এখান থেকে আমরা এর মোমেন্টাম বের করতে পারবো, ওকে? মানে এইটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি দেখেছি অনেক প্রিভিয়াস ইয়ারগুলোতে, যে ফোটনের মোমেন্টাম চাইছে, ওকে? তো মানে এই ফোটনের মোমেন্টামটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি বেসিক্যালি মোমেন্টাম আর এনার্জির মধ্যে একটা সম্পর্ক রয়েছে, রাইট? E = P × C, P হচ্ছে কি মোমেন্টাম, C হচ্ছে কি স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস, ওকে? তাহলে আমরা এখনই দেখলাম যে E = কি? h²। তাহলে এখানে আমরা কি বলতে পারবো? E এর জায়গায় মান বসিয়ে দেবো, h² = P × C। তাহলে P = কি এসে দাঁড়াচ্ছে? h²/c, ওকে? তাহলে এখান থেকে আমরা মোমেন্টাম বের করতে পারি। এবার এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলেছি, সেটা কি? ফোটনের রেস্ট মাস কত, রাইট? ফোটনের রেস্ট মাস খুব ইন্টারেস্টিং। ফোটনের যে রেস্ট মাস আমরা পাই সেটা কি হয়? সেটা হচ্ছে কি 0 হয়। এটা খুবই আমাদের ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে, ওকে? মানে ফোটন সবসময় মুভিং ফর্মে রয়েছে, মুভিং অবস্থায় তার এনার্জি পাচ্ছি আমরা, রাইট? কিন্তু মোমেন্টামও পাচ্ছি তার আমরা, ঠিক আছে? কিন্তু তাকে যখন রেস্ট করে দিচ্ছি, তার মাস কি? 0, ওকে? আমাদের ডিটেলসে নেই যে কী করে প্রমাণ করবো মাস 0, আমরা এটা দেখতে পারি যে মাস 0 হয় অ্যাকচুয়ালি, ওকে? তো এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কিছুই নেই, জাস্ট কয়েকটা সিম্পল ইন্ট্রোডাকশন রয়েছে, মানে জাস্ট ফোটন কি, ফোটন এনার্জি কত হয়, মোমেন্টাম কত হবে, রেস্ট মাস কত হবে, এইটুকুনি জাস্ট ইম্পর্টেন্ট, ওকে? নেক্সট যে কোয়েশ্চেনটা আমি নিয়েছি, এটা কি? ইলেকট্রন ভোল্ট। তাহলে এই ইলেকট্রন ভোল্টটা কি? বেসিক্যালি ইলেকট্রন ভোল্ট কিছুই না, জাস্ট সিম্পল। মানে আমি একটা সিস্টেমকে, মানে একটা কি, এই যে এখানে এই ভোল্টেজের ডিফারেন্স করেছি, কি ভোল্টেজের ডিফারেন্সটা বলছি আমি? 1 ভোল্ট, ওকে? মানে 1 ভোল্ট ডিফারেন্সের মধ্যে একটা ইলেকট্রনকে যদি পাঠানো হয়, 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে কোনো ইলেকট্রনকে পাঠালে পরে সেই ইলেকট্রনটা যে পরিমাণ এনার্জি সঞ্চয় করে বা তাকে যেতে যে পরিমাণ এনার্জি লস হয়,
ওকে, মানে একটা স্থান থেকে একটা স্থানে যেতে যে বাধা পায়, যে পরিমাণ এনার্জিতে বাধা পাচ্ছে সেটাই কি ইলেকট্রন ভোল্ট। জাস্ট সিম্পল, মানে 1 ভোল্ট বিভব মধ্যে একটা ইলেকট্রনকে পাঠালে পরে সেই ইলেকট্রনটার মধ্যে যে পরিমাণ এনার্জি সঞ্চিত হয় সেটাই কি ইলেকট্রন ভোল্ট। অ্যাকচুয়ালি তাহলে আমাদের ইলেকট্রন ভোল্টে আমরা কেন আসলাম, ইলেকট্রন ভোল্টটা কেন ইম্পর্টেন্ট এটা জানতে হবে। বেসিক্যালি কি হচ্ছে, আমরা এখানে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অ্যাটম মানে খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানে অবজেক্টে ঢুকে গেছি আমরা, রাইট। আমরা কিন্তু এখন যে মানে গাড়ি ঘোড়া, মানুষ, ক্রিকেট বল, ফুটবল এসব নিয়ে কিন্তু আলোচনা করছি না, প্লেন এসব নিয়ে আলোচনা করছি না। এখানে কি হয়ে গেছে, এখানে আমরা সেই যে একটা ফুটবলটা কি দিয়ে তৈরি, অ্যাটম দিয়ে তৈরি, সেই অ্যাটমে ঢুকে গেছি। অ্যাটমের মধ্যে কি মানে অ্যাটমটার মধ্যে ইলেকট্রন রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন, নিউট্রন রয়েছে। তো এই যে ইলেকট্রনগুলো রিভলভ করছে নিউক্লিয়াসের চারিদিকে, তার মানে কি এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্টিকেলে ঢুকে গেছি আমরা, তাহলে এদের এনার্জিটা হ্যাঁ নেহাতি খুব কম। মানে একটা বলের যে এনার্জি সেটাকে আমরা কি জুলে লিখছি আমরা, রাইট। কিন্তু এই যে ইলেকট্রন এনার্জিটা কি খুবই কম। তাহলে এই যে এনার্জি, ইলেকট্রনটার যে এনার্জি সেটাকে কি আমরা জুলে রিপ্রেজেন্ট করি না, সেটাকে একটা নতুন একটা ইউনিটে রিপ্রেজেন্ট করি, সেটা কি এনার্জির ইউনিট, সেটা কি ইলেকট্রন ভোল্ট, রাইট। মানে জাস্ট আমরা ট্রান্সফার করলাম, মানে যেরকম আমরা এই মিটার থেকে কি আমরা সেন্টিমিটারে যাই, মিলিমিটারে যাই, ঠিক সেরকমই আমরা জুল থেকে কি ইলেকট্রন ভোল্টে চলে আসছে আমরা, কারণ ইলেকট্রনগুলো এনার্জি খুবই কম। তাহলে জানতে হবে এখন আমাদের কি ইলেকট্রন ভোল্ট আর জুলের মধ্যে সম্পর্ক কি, তাই না? তাহলে ইলেকট্রন ভোল্ট আর জুলের মধ্যে কি সম্পর্ক সেটা আমরা দেখব। বেসিক্যালি কি হচ্ছে, আমি এখনই বললাম যে 1 ইলেকট্রন ভোল্ট, তার মানে কি একটা ইলেকট্রনকে 1 ভোল্টের মধ্য দিয়ে পাঠাতে হবে। তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত হয়, একটা ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে আর ভোল্ট 1 ভোল্ট, তাহলে 1 ভোল্ট মানে শুধু ভি, তাহলে কুলম ইন্টু ভোল্ট, এটাই কি আবার জুল, এটা কুলম ইন্টু ভোল্ট, এটা জুল, রাইট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কি 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে প্রশ্ন হচ্ছে এটা কী করে জুল হচ্ছে, আমরা সবাই জানি ডাব্লিউ ইকুয়ালটা কী হয়, কিউ ইন্টু ভি। ডাব্লিউ হচ্ছে কি ওয়ার্ক ডান বা ওয়ার্ক, সেটা কি কিউ মানে চার্জ ইন্টু পোটেনশিয়াল, চার্জের ইউনিট কী হয় সি মানে কুলাম্ব, আর পোটেনশিয়াল ভোল্টেজের ইউনিট কী হয় ভি, রাইট। তাহলে কি এটা কি দাঁড়ালো, এটা যেহেতু ওয়ার্কের ইউনিট কী হয় জুল, তাই না? সে ওয়ার্ক মানে তো এনার্জি, তাই না? কার্য করার যে সামর্থ্য রয়েছে সেটাই কি এনার্জি। তাহলে আমরা বলতে পারি যে 1 ইলেকট্রন ভোল্ট মানে এত জুল। তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট, ওকে। এবার নেক্সট যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এইটা, এটা খুব ইম্পর্টেন্ট, ওকে, মানে খুব ইম্পর্টেন্ট। কি জাস্ট কিছুই না, ফটো ইলেকট্রিক ইফেক্ট কাকে বলে, এই ফটো ইলেকট্রিক ইফেক্টটা কী সেটা আমাদের দেখতে হবে। অ্যাকচুয়ালি ফটো ইলেকট্রিক ইফেক্টটা কী, জাস্ট কিছুই না, এই নামের মধ্যে সব কিছু লুকিয়ে রয়েছে, ফটো ইলেকট্রিক ইফেক্ট, তাই তো। ফটো মানে আলো, ফটো মানে কি আলো, ইলেকট্রিক মানে ইলেকট্রন, রাইট। তার মানে ঘটনাটা কি হচ্ছে, আলো পড়বে ইলেকট্রন বেরোবে, আলো পড়বে ইলেকট্রন বেরোবে, ফটো ইলেকট্রিক। তার মানে কি আলো পড়ছে, তার ফলে কি ইলেকট্রন বেরোচ্ছে। মানে একটা ধরো যাক এখানে একটা কি কোনো একটা মেটাল নিয়েছি, সোডিয়াম হতে পারে, যাই হতে পারে, একটা মেটাল আমি নিয়েছি। এবার কী করলাম, এখানে আমি লাইট ফেললাম, ওকে। এই যে লাইট ফেললাম, যার এনার্জি কত এইচ নিউ। লাইট যখন ফেলা হচ্ছে তখন কি মেটেলটা থেকে দেখা যাচ্ছে কি ইলেকট্রন ইমিট হচ্ছে, মেটেলটা কি ইমিট হচ্ছে, ইলেকট্রন ইমিট হচ্ছে। তারপরে লাইট পড়লো, তার ফলে কি মেটেলটা থেকে কি ইলেকট্রন ইমিট হলো। তাহলে এই যে ঘটনাটা, এই যে ফেনোমেনাটা, এটাকে বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট, জাস্ট সিম্পল। এর কিছু ক্যারেক্টারিস্টিক রয়েছে, অনেক ক্যারেক্টারিস্টিক রয়েছে, যেরকম আমরা দেখি, জাস্ট আমি সিম্পল বলছি, ইনস্ট্যান্টেনিয়াস ইফেক্ট রয়েছে, তারপরে স্টপিং পোটেনশিয়ালের কনসেপ্ট আছে এখান থেকে, তারপরে আরেকটা যেটা আছে যে সূচনা কম্পাঙ্ক, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কনসেপ্ট আছে। মানে কি এই যে মেটালটার মধ্যে যে লাইট ফেলছে আমরা, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির লাইট আমাকে ফেলতে হবে, যে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির লাইট ফেললে পরেই এই মেটালটা থেকে ইলেকট্রন ইমিট হবে। সেই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির লাইট যেটা বলছি আমি, যেটাকে বলছি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, যেটাকে বলছি সাপোজ আমি নিউ জিরো, এর থেকে যদি কম ফ্রিকোয়েন্সি লাইট যদি ফেলা হয় তাহলে মেটালটা থেকে আর কোনো ইলেকট্রন ইমিট হবে না। তার মানে কি একটা যে মিনিমাম অ্যামাউন্টের যে ফ্রিকোয়েন্সি লাইট আমাকে ফেলতে হবে, সেই মিনিমাম অ্যামাউন্টের যে ফ্রিকোয়েন্সি সেটা কি বলে আমরা কি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। মানে থ্রেশহোল্ড মানে কি জাস্ট পুশ করছে, মানে সূচনা দিচ্ছে, তাই না? মানে সেখান থেকে সূচনা হচ্ছে ইলেকট্রনের ইমিশনের, রাইট। সেটাই হচ্ছে গিয়ে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, খুব ইম্পর্ট্যান্ট। তো এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। তার মানে এই 3 নম্বর কোশ্চেনটাও গেল, ওকে। নেক্সট যেটা
এটা মারাত্মক ইম্পর্টেন্ট। সেটা কি, যে এই যে ফটো ইলেকট্রিক ইফেক্ট যেটা দেখছি আমরা না, এটাকে প্রথমত যে ক্লাসিক্যাল থিওরি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি সেটা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছিল, কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখা গেছে এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে এর যে এক্সপ্লেনেশন ম্যাচ খাচ্ছে না। মানে এক্সপেরিমেন্ট করে যে জিনিসগুলো, যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেটা কি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে এক্সপ্লেন করলে পরে তার সাথে ম্যাচ করছে না। যেরকম আমি এখন একটা কথা বললাম যে ফটোইলেকট্রিক ইফেক্টের যে একটা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক, সেটা বললাম যে এটা একটা ইনস্ট্যান্টিনিয়াস প্রসেস। মানে কি, যদি আমরা থেসল ফ্রিকোয়েন্সি বা তার থেকে যদি বেশি ফ্রিকোয়েন্সি যদি লাইট ফেলি একটা মেটালের উপরে, মানে সেই মেটালটার যে থেসল ফ্রিকোয়েন্সি তার থেকে যদি বেশি বা সেই অ্যামাউন্টে যদি আমরা লাইট ফেলি, তাহলে সেখান থেকে কি হচ্ছে, ইনস্ট্যান্টিনিয়াস ইলেকট্রন ইমিট হচ্ছে। মানে লাইট ফেললাম আর ইলেকট্রন পাচ্ছি আমরা, লাইট ফেললাম ইলেকট্রন পাচ্ছি আমরা, মানে জাস্ট কারেন্ট পাবো আমরা। যদি এক্সপেরিমেন্ট দেখি আমরা কি দেখবো, কারেন্ট পাচ্ছি আমরা, জাস্ট লাইট অন সুইচ অন করলাম আর কারেন্ট পাচ্ছি আমরা। ওকে, তাহলে ইনস্ট্যান্টিনিয়াস। অবশ্যই এখানে একটা টাইম ল্যাগ রয়েছে, সেটা কত, সেটা আমরা প্রায় নেগলেক্ট করি, সেটা হচ্ছে 10⁻⁹ সেকেন্ড। খুবই কম, মানে আমাদের চোখের পলকের থেকেও মানে খুবই কম, যেটা চোখ ধরতেই পারবে না। কিন্তু এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই থিওরি বলছে, ইলেকট্রোম্যাগনেটিক যে থিওরি, এ বলছে যে না, যত বেশি লাইট ফেলবে তত মানে যত বেশি লাইট ফেলা হবে তত তাড়াতাড়ি হচ্ছে গিয়ে ইমিট হবে। মানে যদি কম লাইট ফেলি তাহলে পরে ইলেকট্রন বেরোবে না, লাইট আস্তে আস্তে বাড়াচ্ছি, তাহলে আস্তে আস্তে কি ইলেকট্রন বেরোবে। মানে এ কিন্তু ইনস্ট্যান্টিনিয়াসের কথা বলছে না, এ বলছে টাইম ল্যাগ রয়েছে, তার মানে এ ব্যাখ্যা করতে পারলো না। ঠিক আছে, তারপরে যেরকম এখানে আমি একটা কথা বললাম যে থেসল ফ্রিকোয়েন্সির কথা বললাম, মানে কি জাস্ট একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি লাইট ফেলতে হবে তবে কিন্তু ইলেকট্রন ইমিশন হবে, কিন্তু এখানে থেসল ফ্রিকোয়েন্সির কোনো কথাই বলেনি। মানে এরকম আরও কিছু ড্রব্যাক রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এবার নেক্সট যেটা আসছি, খুব ইম্পর্টেন্ট আরেকটা, তাহলে এটাও ইম্পর্টেন্ট এসে দাঁড়ালো। ওকে, ইম্পর্টেন্ট আরেকটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, এই ফটোইলেকট্রিক ইফেক্ট সম্পর্কে আইনস্টাইন তার থিওরি দিয়েছিলেন এবং তিনি একটা কি ইকুয়েশন এস্টাবলিশ করেছিলেন। এইটা আমাদের প্রমাণ করতে দেয়, মানে জাস্ট বলে যে আইনস্টাইনের যে ফটোইলেকট্রিক ইফেক্ট সেটা যে সমীকরণ দিয়েছিল সেটাকে এক্সপ্লেন করো এবং তার যে ইকুয়েশনটা বা সমীকরণটা সেটা এস্টাবলিশ করো। ওকে, সেটা কেমন ছিল বেসিক্যালি আমি জাস্ট লিখছি। Actually maximum kinetic energy of electron, this is the kinetic energy of electron equal to h nu এই যে এটা কি ফোটন, যে ইনসিডেন্ট ফোটনের এনার্জি প্লাস h nu 0, এটা কি থেসল এনার্জি বা এই যে নিউ 0 যেটা লিখেছে এটা কি থেসল ফ্রিকোয়েন্সি, এটা বেসিক্যালি কি ওয়ার্ক ফাংশন, তাই না? মানে এটা বেসিক্যালি work function w বা w naught equal to h nu 0, this is work function okay, আর এটা কি বেসিক্যালি এটা threshold frequency, ওকে, বা সূচনা কম্পাঙ্ক threshold frequency, ওকে, বা সূচনা কম্পাঙ্ক বলে থাকি আমরা, বা ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি বলা হয়ে থাকে। মানে কি এটা কি, এটা মেটেরিয়ালের প্রপার্টি, মানে একটা যে মেটেরিয়াল আমি নিচ্ছি, আমি যে একটা মেটেরিয়াল নিলাম, আমি এই মেটেরিয়ালটার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে লাইট ফেলতে হবে তবে কি এখান থেকে ইলেকট্রন ইমিশন হবে, রাইট? মানে কি মেটেরিয়ালটার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রয়েছে, যে হ্যাঁ ওই ফ্রিকোয়েন্সি লাইট ফেললে পরে তবে কি ইলেকট্রনটা তার বন্ড ব্রেক করে সে বেরোবে। মানে এখানে ঘটনাটা কেমন হচ্ছে দেখা যাক। আমি যদি এরকম একটা মেটেরিয়াল নিয়ে যদি আমি সাপোজ একটা ইলেকট্রনের ভেতরে রয়েছে, রাইট, কারণ আমাকে কি এখানে এনার্জি দিলাম, আমি h নিউ এনার্জি দিলাম, রাইট, তাহলে ইলেকট্রনটা প্রথমত কি করবে, এই তো একটা বন্ড ফর্মে রয়েছে, সেই বন্ডটা ব্রেক করবে। ফার্স্ট অফ অল বন্ডটা ব্রেক করে কি করবে, বন্ডটা ব্রেক করে প্রথমে এই সারফেস পর্যন্ত আসবে। যদি তার কাছে এনাফ এনার্জি থাকে সারফেস থেকে ইমিট হওয়ার, তাহলে কি সে সারফেস থেকে বেরিয়ে একটা কাইনেটিক এনার্জি নিয়ে মুভ করবে। জাস্ট সিম্পল, এই যে ইকুয়েশনটা লিখেছি আমি, ইকুয়েশনটা জাস্ট এক্সপ্লেন করছি কী করে লিখে, জাস্ট সিম্পল, কিচ্ছু না, জাস্ট এনার্জি কনজারভেশন, রাইট? কীভাবে হয়েছে এটা দেখা যায়। তারপর একটা এনার্জি ফেললাম, সেটা কি h নিউ, তাহলে এই যে h নিউ এনার্জি এটা ফেলেছি আমি, এই যেখানটা h নিউ এনার্জি ফেললাম, এই এনার্জিটা এই ইলেকট্রনটা পেলো, এই ইলেকট্রনটা দুটো ভাগে ভাগ করবে। কি করবে, প্রথমত সে হচ্ছে তার বন্ড ব্রেক করে
সেই মেটালটা ভেতর দিয়ে গিয়ে কোথায় সারফেস পর্যন্ত আসবে। যদি সারফেস পর্যন্ত আসার মতো এনার্জি থাকে তাহলে এখানে এসে সে স্টপ করে যাবে। কিন্তু সেটাই হচ্ছে আমাদের কি ওয়ার্ক ফাংশন, মানে ইলেকট্রনটাকে তার ভেতর থেকে সারফেস পর্যন্ত আনতে যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি প্রয়োজন হয় সেটাকে বলে কি আমরা ওয়ার্ক ফাংশন। ওকে, সেটাই কি তার থ্রেশহোল্ড এনার্জি। এইবার যদি ইনসিডেন্ট ফোটনের এনার্জি যদি বেশি হয়, মানে থ্রেশহোল্ড এনার্জি বা ওয়ার্ক ফাংশনের থেকে যদি বেশি হয়, তাহলে কী হবে যে মানে এখান থেকে সারফেস পর্যন্ত আসতে ওয়ার্ক ফাংশন, রাইট, ডাবল নট। তাহলে বাদবাকি এনার্জি কী হবে, তাকে কাইনেটিক এনার্জি দেবে। সে কি এটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নিয়ে মুভ করবে, যেটা কি হাফ mv ম্যাক্সিমাম স্কোয়ার। তাহলে কি হলো, এই এইচ নিউ যে এনার্জিটা, বেসিক্যালি এইচ নিউ যে এনার্জিটা, এটা দুটো ভাগে ভাগ হলো। এক হচ্ছে কি ওয়ার্ক ফাংশন, আর এক হচ্ছে কি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, রাইট। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি না যে EM ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন ইকুয়াল টু এইচ নিউ মাইনাস, সরি এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, সরি এখানে মাইনাস হবে, তাহলে এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। তাহলে এইটা হচ্ছে কি আমাদের কিন্তু আইনস্টাইনের ইকুয়েশন, ফটোইলেকট্রিক ইফেক্টের ইকুয়েশন। ওকে, ফটোইলেকট্রিক ইকুয়েশন, জাস্ট সিম্পল এনার্জি কনজারভেশন ল, এটা ইম্পর্টেন্ট, এটা আমাদের আসে। এবং শুধুমাত্র এই সমীকরণটা ইম্পর্টেন্ট তাই নয়, এখান থেকে প্রবলেমও দেয় আমাদের। ওকে, সো এখানে লিখে দিই আমি, প্রবলেম ইজ অলসো ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমরা আসবো যেটা কিছু ডেফিনেশন। প্রথমত কি, এই যে ওয়ার্ক ফাংশনের সংজ্ঞা কাকে বলে, মানে ওয়ার্ক ফাংশনের ডেফিনেশন কি, সংজ্ঞা মানে ডেফিনেশন কাকে বলে। ওয়ার্ক ফাংশনকে বাংলায় বলে কার্য অপেক্ষক, কার্য অপেক্ষক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আসে, মানে কি বেসিক্যালি কিছুই না, এই যে ভেতরে যে ইলেকট্রনটা কত মিনিমাম কতখানি এনার্জি প্রয়োজন, তাকে কি ইলেকট্রনটা তার বন্ডটা ব্রেক করে সারফেসে আসতে যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি প্রয়োজন হবে অ্যাট অবশ্যই 0 কেলভিন টেম্পারেচার। ওকে, অ্যাবসলিউট টেম্পারেচারে ইলেকট্রনটা তার এনার্জি মানে বন্ড ব্রেক করে সারফেসে আসতে যে অ্যামাউন্ট অফ এনার্জি এর প্রয়োজন হবে, সেটাই আমাদের কি ওয়ার্ক ফাংশন। এবং আসে যেটা ইম্পর্টেন্ট, স্টপিং পোটেনশিয়াল, খুব খুব ইম্পর্টেন্ট, যেটাকে বাংলায় বলে নিবৃত্তি বিভব। স্টপিং পোটেনশিয়ালটা কি বেসিক্যালি, রাইট, মানে আমরা যদি এটা পড়ে থাকি আমরা জানবো যে ঘটনাটা কেমন হয়। যে আমি যদি একটা গ্রাফ দেখাই, ওকে, এইদিকে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, এইদিকে আমি কারেন্ট পাচ্ছি, ঠিক আছে। তো যে গ্রাফটা পাই আমরা, সেটা বেসিক্যালি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে আমি দেখছি এই রকম টাইপের পাই। এখানে একটা, এটা হচ্ছে তোমার ফটোইলেকট্রিক কারেন্টের মানে কারেন্ট, হ্যাঁ, এটা আমাদের ইন্টেন্সিটি, একটা পার্টিকুলার ইন্টেন্সিটির নিচ্ছি আমরা, এরকম ধরনের গ্রাফ পাই। ওকে, তাহলে ঘটনাটা কী হয়েছে দেখা যাক। এখানে যখন জিরো পোটেনশিয়াল দিয়েছি আমি, তখন দেখতে পাচ্ছি যে কারেন্ট পাচ্ছি আমরা, রাইট। পোটেনশিয়াল আস্তে 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 কমিয়ে মানে কমালাম বলতে কি নেগেটিভ করলাম, মানে যেমন ছিল সেটাকে জাস্ট নেগেটিভ করলাম, পোটেনশিয়াল নেগেটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করলাম। নেগেটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করার ফলে আস্তে 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 সেটা কী হয়ে গেলো, এমন একটা সময় আসলো যেখানে সে কারেন্টটা জিরো হলো, রাইট। তাহলে ওই যে নেগেটিভ পোটেনশিয়াল, যে অ্যামাউন্টে নেগেটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করার ফলে কারেন্টটা জিরো হলো, সেই পোটেনশিয়ালটাকে বলি আমরা স্টপিং পোটেনশিয়াল। তাহলে এইটা হচ্ছে আমাদের কি V0। এটাকে একটু গ্রাফিক্যালি বোঝা যাক। ওকে, সো সাপোজ এইটা আমাদের হচ্ছে গিয়ে এখান থেকে ইলেকট্রনগুলো বেরোচ্ছে, ইমিটার, আর এটা হচ্ছে আমাদের কি কালেক্টার। এটাকে আমি বলছি সাপোজ ইমিটার, হ্যাঁ, আর এটা আমাদের কি কালেক্টার, যেখানে গিয়ে কালেক্ট হচ্ছে, মানে এটা বেসিক্যালি ক্যাথোড প্লেট, এটা বেসিক্যালি কি অ্যানোড প্লেট, মানে এটা ক্যাথোড প্লেট আর এটা কি আমাদের সাপোজ অ্যানোড প্লেট। ওকে, প্লেট আমরা যদি এক্সপেরিমেন্টটা দেখি এরকম দেখতে লাগে, মানে এরকম ছবিটা অ্যাকচুয়ালি, তাই তো। একটা ভ্যাকিউম টিউব, এইটা হচ্ছে তোমার উইন্ডো, যেখান দিয়ে বেসিক্যালি ফোটনটা আসবে, রাইট। হ্যাঁ, এখান থেকে আমরা কি করেছি বেসিক্যালি একটা এক্সটার্নাল ওয়্যার দিয়ে এইখানে আমরা কিন্তু পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছি।
প্রথমত পোটেনশিয়ালটা যে অ্যাপ্লাই করা হয়েছে সেটা কি নেগেটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হয়েছে। মানে এটা যেহেতু ক্যাথোড, এখান থেকে ইলেকট্রন বেরোবে, তো মানে এদিকে ইলেকট্রন আসবে, তাহলে এইটাকে আমাকে অবশ্যই যেহেতু নেগেটিভ চার্জ এটাকে অবশ্যই পজিটিভ রাখতে হবে, তাহলে এই পোটেনশিয়ালটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। ওকে, এইভাবে এটা হয়েছে। তারপরে আমরা এদিকে একটা কারেন্ট পাচ্ছি, সেটা একটা ফটোইলেকট্রিক কারেন্ট। তো কি হলো ঘটনাটা সেটা একটু বোঝা যাক। তার মানে কি এই চিহ্ন হচ্ছে গিয়ে ফোটনের এনার্জি, এটা পড়ছে এই মেটালটার ওপরে ক্যাথোড প্লেট, পড়ার ফলে এখান থেকে ইলেকট্রন ইমিট হচ্ছে, রাইট? এখান থেকে কি হচ্ছে, ইলেকট্রন ইমিট হচ্ছে। এবং আমরা এক্সটার্নাল একটা কি করেছি, ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করেছি, সাপোজ এটা কি ভি ভোল্টেজ, এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। কিন্তু ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয়েছে যেমন তেমনভাবে অ্যাপ্লাই করে দিইনি আমরা, কেমনভাবে মাথায় রেখেছি আমরা, এই যে অ্যানোড প্লেটের সাথে আমরা পজিটিভ টার্মিনাল যুক্ত করেছি, আর ক্যাথোড প্লেটের সাথে আমরা নেগেটিভ টার্মিনাল যুক্ত করেছি। কেন? কারণ ক্যাথোড প্লেট থেকে ইলেকট্রন ইমিট হচ্ছে, রাইট? ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ, তাহলে আমি এইখানে যদি পজিটিভ, যদি মানে ব্যাটারি যদি পজিটিভ পোটেনশিয়াল যদি দিই আমি, এটা যদি পজিটিভ পোটেনশিয়াল হয়, তাহলে কী হবে, এই নেগেটিভ চার্জে ইলেকট্রনটাকে এই যে টার্মিনালটা যেখানে পজিটিভ পোটেনশিয়াল দিয়েছে সে কী হবে, আকর্ষণ করবে। তাহলে ইলেকট্রনগুলোকে ইজিলি সে কি আকর্ষণ করে নিতে পারবে এখানে, তাই না? তার মানে কি ফোটনের এনার্জি পড়লো এখানে, সেই এনার্জিটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা ওয়ার্ক ফাংশন আর একটা কি ইলেকট্রনের কাইনেটিক এনার্জি দিল। আমরা এখানে এক্সটার্নাল পোটেনশিয়াল অ্যাপ্লাই করে ইলেকট্রনটাকে এখানে ইজিলি কালেক্ট করে নিলাম। যখন ইলেকট্রনটা এখানে কালেক্ট হলো তখন কি সার্কিটটা কমপ্লিট হলো। এখানে কিন্তু ভ্যাকিউম ছিল, হ্যাঁ, যখন এই লাইটের সুইচ অন করলাম তখন দেখতে পাচ্ছি আমরা কি কারেন্ট পাচ্ছি আমরা। তার মানে কি এখান দিয়ে ইলেকট্রনটা ফ্লো করছে। এখন ইলেকট্রন যেহেতু ফ্লো করছে, ইলেকট্রন যেদিকে ফ্লো করে তার অপোজিট দিয়ে কারেন্ট যায়। আমরা সবাই জানি তার ইলেকট্রনটা কি এই দিকে আসছে, তাহলে কারেন্টটা কোন দিকে যাবে, অপোজিট এই দিকে যাবে। তাই এদিকে ডিরেকশন দিয়েছি কারেন্টের আমি, বিকজ এখানে পজিটিভ টার্মিনাল রয়েছে, আমরা সবাই জানি পজিটিভ থেকে কারেন্টটা ফ্লো করে। ওকে, ইলেকট্রনের অপোজিট দিকে কারেন্ট ফ্লো করে, ইলেকট্রনটা এদিকে ফ্লো করছে, মানে ইলেকট্রনের ফ্লোটা নিশ্চয়ই এদিক বরাবর, তাহলে কারেন্টটা কোন দিক হবে, নিশ্চয়ই এদিক বরাবর হবে। ওকে, সিম্পল। এইবার ঘটনাটা কি ঘটালাম আমি, স্টপিং পোটেনশিয়াল বলছি আমি, রাইট? স্টপিং পোটেনশিয়ালের ক্ষেত্রে কী বলতে হবে, কখন স্টপিং পোটেনশিয়াল হবে, তাই না? আমি একটা কাজ করছি এবার, এই যে ভোল্টেজটা রয়েছে এই ভোল্টেজটাকে আস্তে 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 কমাচ্ছি আমি, তাই না? কমাতে কমাতে আমি কী করলাম, জিরো করলাম। যখন এটাকে জিরো করলাম, হ্যাঁ, তখনও দেখতে পাচ্ছি কি ইলেকট্রনগুলো কি ইজিলি এই কালেক্টরে চলে আসছে, তো কারেন্ট পাচ্ছি আমরা। এই যে গ্রাফটা যদি দেখি আমরা, এখানে কি জিরো ভোল্টেজ, তো কারেন্ট পাচ্ছি আমরা। প্রশ্ন হচ্ছে কেন কারেন্ট পাচ্ছি, বিকজ একটা সিম্পল রিজন কি, এই যে ফোটনটা যে পড়ছে, ইলেকট্রনগুলো বেরোচ্ছে, ইলেকট্রনের যে ইনারশিয়া রয়েছে সেই ইনারশিয়ার জন্য কি সে ইজিলি সে এখানে পৌঁছতে পারছে, তাই জাস্ট তাই ইনারশিয়ার জন্যে। ওকে, মানে যেটা আমরা জানি মোশন অফ ইনারশিয়া, সেই মোশন অফ ইনারশিয়ার জন্যে, মানে গতিজাড্যের জন্যে সে ইজিলি অ্যানোড প্লেটে পৌঁছাতে পারছে বা কালেক্টর প্লেটে পৌঁছাতে পারছে, তার ফলে কি আমরা কারেন্ট পাচ্ছি। তাই আমরা জিরো পোটেনশিয়ালও কিন্তু কারেন্ট পাচ্ছি। এবার আমি কী করছি, জিরো থেকে আমি আস্তে 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 নেগেটিভের দিকে আসছি। সাপোজ নেগেটিভ আমি V01 অ্যাপ্লাই করলাম, তাহলে এটা নেগেটিভ করে দিয়েছি, এটা আমি ইলেকট্রনের চার্জ কত, নেগেটিভ, তাহলে এখানে কী করেছে, নেগেটিভ পোটেনশিয়াল, তাহলে কী করবে, নেগেটিভ পরস্পরকে কি রিপেল করতে শুরু করবে না। এবার এর এনার্জি আর এই ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি, যদি ইলেকট্রনের কাইনেটিক এনার্জি যদি বেশি হয় এইখানে অ্যাপ্লাইড পোটেনশিয়ালের থেকে, তাহলে কি ইলেকট্রন ইজিলি এখানে চলে আসতে পারবে। কারণ কি এর এনার্জি, সাপোজ আমি বলছি কালেক্টর প্লেটের এনার্জি সাপোজ 2 ইলেকট্রন ভোল্ট, আর এর এনার্জি সাপোজ বলছি আমি 3 ইলেকট্রন ভোল্ট, রাইট? জাস্ট একটা এক্সাম্পল। তাহলে কি এর এনার্জি বেশি, তাহলে কি এদিকে চলে আসতে পারবে না, ইজিলি চলে আসবে এদিকে, কারণ এর এনার্জি বেশি। তাহলে নেটটা যদি দেখি আমরা কি ইলেকট্রনের হবে, তাহলে ইলেকট্রনটা ইজিলি কালেক্টর প্লেটে চলে আসবে। এইবার আমি এটা নেগেটিভ করে আর একটু নেগেটিভ করে কী করলাম, আমি আরেকটু নেগেটিভ করলাম, সাপোজ -V0 করলাম। যখন আমি -V0 করলাম তখন এর এনার্জি, কালেক্টর প্লেটের এনার্জি আর ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি, মানে এর পোটেনশিয়াল এনার্জি আর ইলেকট্রনের কাইনেটিক এনার্জি সমান হয়ে গেল। তাহলে কি হচ্ছে, ইলেকট্রনটা আসছিল প্রথমে তো বাধা পাচ্ছে,
মানে নেগেটিভ ছিল যেহেতু নেগেটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছে আমি, তার মানে কি একটা রিপেলশিপ কিন্তু হচ্ছে, কিন্তু ইলেকট্রনটার এনার্জি বেশি হওয়ায় সে কালেক্টর প্লেটে পৌঁছতে পারছিল। এবার যখনই সমান সমান হয়ে গেল, তাহলে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি আর কালেক্টর প্লেটের যে পোটেনশিয়াল এনার্জি যখন এটা সমান সমান হয়ে গেল, তখন কি সমান সমান বাধা পাচ্ছে, তখন কি আর ইলেকট্রনটা কিন্তু কালেক্টর প্লেটে পৌঁছতে পারছে না, কারণ সমান সমান এনার্জি। তাহলে ইলেকট্রনটা আর কালেক্টর প্লেটে পৌঁছতে পারছে না ডিউ টু রিপালসিভ ফোর্স, তাই না? কারণ কি এই এ নেগেটিভ চার্জ, ও নেগেটিভ চার্জ, এখানে যে এনার্জি এর এনার্জি সেম, তাহলে দুজনের কি সেম এনার্জি, তাহলে কি নেট এনার্জি কি জিরো হয়ে গেল না, নেট ফোর্সটা জিরো। তবে নাকি এখানে কি আর ইলেকট্রনগুলো কিন্তু কালেক্টর প্লেটে যেতে পারছে না। তাহলে ইলেকট্রন যদি কালেক্টর প্লেটে না যেতে পারে তাহলে সার্কিট কমপ্লিট হবে না, যদি সার্কিট কমপ্লিট না হয় তাহলে কারেন্ট পাবো না আমরা। তাহলে ওই যে পোটেনশিয়ালটা অ্যাপ্লাই করার দরুন ইলেকট্রনগুলো কালেক্টর প্লেটে পৌঁছতে পারলো না, সেই পোটেনশিয়ালটাকে বলা হয়ে থাকে স্টপিং পোটেনশিয়াল। এবার নামের সাথে এবার বোঝা যাবে স্টপিং পোটেনশিয়াল। স্টপিং মানে কি থামিয়ে দেওয়া, তাই না? রুদ্ধ করে দেওয়া, মানে অবরুদ্ধ করে দেওয়া। কাকে অবরুদ্ধ করছে এখানে? কারেন্টকে বা ইলেকট্রনকে, যেটা খুশি বলতে পারি আমরা। মানে ইলেকট্রনকে থামিয়ে দিল, তাই বলছে স্টপিং। ইলেকট্রনকে থামিয়ে দিল, যে পোটেনশিয়াল অ্যাপ্লাই করে থামালো সেটা কি বলছে বলে স্টপিং পোটেনশিয়াল, বাংলায় বলে নিবৃত্তি বিভব। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে আমাদের নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবং তাহলে এখান থেকে একটা ফর্মুলা আমরা ইজিলি বুঝতেই পারছি কি কখন স্টপিং পোটেনশিয়াল পাচ্ছি, যখন তাহলে এই অ্যানোড প্লেটের যে পোটেনশিয়াল এনার্জি, অ্যানোড প্লেটের পোটেনশিয়াল এনার্জি কত হবে, ভোল্টেজ দিয়ে জানি সাপোজ V0, তাহলে পোটেনশিয়াল এনার্জি মানে কি E ইন্টু V0 হবে। ওকে, তাহলে এই পরিমাণে এনার্জি এই অ্যানোড প্লেটে দেওয়া হয়েছে, ইকুয়াল টু ইলেকট্রনটা কী ছিল, কাইনেটিক এনার্জি ছিল, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ছিল, রাইট, হাফ mv ম্যাক্সিমাম স্কোয়ার। তাহলে এইটাই কি আমাদের এই ইকুয়েশন হয়ে দাঁড়ালো কার মধ্যে, স্টপিং পোটেনশিয়াল আর ইলেকট্রনের কাইনেটিক এনার্জির মধ্যে। যেটা পরবর্তী কোশ্চেন আমি করেছি যে স্টপিং পোটেনশিয়াল এবং ইলেকট্রনের কাইনেটিক এনার্জির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করা, সেটা কি, এটা ইজি সিম্পল। এবার আমরা এই ইলেকট্রনের কাইনেটিক এনার্জির সঙ্গে আবার আইনস্টাইন ইকুয়েশন জানি, তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারবো, তাই না? মানে আমরা হাফ mv ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি h nu মাইনাস h nu নট। তাহলে এই ভ্যালুটা কি আমরা এখানে পুট করতে পারি, যদি পুট করি তাহলে কেমন দেখতে লাগবে, তাহলে e v নট ইকুয়াল টু h nu মাইনাস h nu নট। তাহলে এটাই কি আমাদের বেসিক্যালি স্টপিং পোটেনশিয়াল আর ইনসিডেন্ট যে ফোটনের যে ফ্রিকোয়েন্সি বা ইনসিডেন্ট ফোটনের এনার্জি তার সাথে রিলেশন। পরবর্তী তাহলে এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা আমার বলা দরকার, সেটা কি এখানে আমি লিখে দিয়েছি যে এই ফর্মুলা রিলেটেড যে প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট। মানে স্টপিং পোটেনশিয়াল বলে দিতে পারে, সেখান থেকে বলতে পারে যে ইলেকট্রনের কাইনেটিক ভেলোসিটি কত বের করতে বলতে পারে, বা এরকম বলতে পারে ইনসিডেন্ট ফোটনের এনার্জি বলে দিয়েছে বা ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, মেটেরিয়ালটার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, সেখান থেকে স্টপিং পোটেনশিয়াল বের করতে বলতে পারে। ওকে, তাহলে এই ফর্মুলাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই চ্যাপ্টারে বেশি ফর্মুলা নেই, 2-3টে ফর্মুলা, যেগুলো জাস্ট মনে রাখলে পরে আমরা সব করতে পারবো। ওকে, তাহলে এই প্রবলেমগুলো করতে পারবো আমরা, জাস্ট এখানে জাস্ট পুট করে দিলেই বের করতে পারবো। এবার নেক্সট যে প্রবলেমটা বলছি আমরা, সেটা কি বলছে স্টপিং পোটেনশিয়াল, এই যে স্টপিং পোটেনশিয়াল এবং আপাতিত আলোর যে কম্পাঙ্কের সাথে গ্রাফ অঙ্কন করো। তাহলে আমি এখন একটা রিলেশন লিখলাম কি, এই যে EV0 ইকুয়াল টু h nu মাইনাস h nu নট। তাহলে এখানে কি V0 পেয়ে গেছি, স্টপিং পোটেনশিয়াল নিউ পেয়ে গেছি, তাহলে এর মধ্যে গ্রাফ এখান থেকে তাহলে আমরা এরকম করতে পারি না যে V0 ইকুয়াল টু h/e ইন্টু নিউ মাইনাস h/e ইন্টু নিউ নট। এই ইকুয়েশনটা কেমন দেখতে লাগছে, এরকম দেখতে না, y ইজিক্যাল টু mx মাইনাস c, যেখানে mটা কি বেসিক্যালি h/c x নিউ, আর এইটুকুনি কি মাইনাস c, এই যে c এইটুকুনি, তাই না? তাহলে এটা কার ইকুয়েশন, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, রাইট? এটা কি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, মানে একটা সরল লেখার ইকুয়েশন, তাই না? তাহলে এই ইকুয়েশনটা যদি কেমন হয় দেখতে, বেসিক্যালি এরকম দেখতে হয়, আমরা সবাই জানি, জাস্ট সিম্পল। এখানে কি বলেছে, এখানে mx মাইনাস c, তাই না? এটা একটু বোঝা যাক। এটা আমাদের অরিজিন 0 ধরলাম, এটাকে আমি সাপোজ বলছি x, এটাকে আমি বলছি সাপোজ y। ওকে, এবার বলছি সাপোজ x এর মান 0, যখন x এর মান 0 তখন y এর মান কত,
এক্সের মান 0 পুট করা যাক, তাহলে ওয়াই কী হবে, ওয়াই ইকুয়াল টু মাইনাস সি, তাহলে এইখানে এসে দাঁড়ালো। ওকে, তাহলে এইটুকুনি কত, মাইনাস সি। এবার বললাম আমি যে সাপোজ এক্সের মান সি বাই এম। ওকে, এক্সের মান বলছি আমি সি বাই এম, তাহলে এম ইন্টু সি বাই এম মাইনাস সি, তাহলে কেটে গেল, তাহলে কি এটা 0 হচ্ছে না, তাহলে কি এখানে এসে দাঁড়ালো, মানে ওয়াই ইকুয়াল টু 0 হলো, তাহলে ওয়াই ইকুয়াল টু 0 মানে এখানে। এবার এক্সের মান 1 পুট করো, 2 পুট করো, 3 পুট করো, সেটা কি আস্তে আস্তে যাবে এরকম 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 এরকম, তাহলে কেমন দেখতে লাগে, এটা একটা স্ট্রেট লাইন, তাই না? যেটা কিন্তু অরিজিনতে যায়নি, কারণ এখানে মাইনাস সি রয়েছে, মাইনাস সির জন্য কি নিচে মাইনাস সি হয়েছে। একই রকমভাবে তাহলে এটাই হবে, যেটা লিখেছি আমরা এখানে, এইচ সি ইন্টু নিউ মাইনাস এইচ সি, সরি সি নয় ই, এটা এইচ বাই ই ইন্টু নিউ মাইনাস এইচ বাই ই ইন্টু নিউ নট। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে যে মাইনাস সি লিখেছি, এটা বেসিক্যালি কী হবে, এইচ নিউ নট বাই ই হবে। ওকে, আর এটা ইকুয়েশনটা হবে, তার এটা হবে বেসিক্যালি কি, এটা বেসিক্যালি ভি নট, আর এটা বেসিক্যালি নিউ। ক্লিয়ার? এবার আমাকে যদি স্লোপ বলে, স্লোপ মানে কি, এই যে এইচ বাই ই যেটা সেটা স্লোপ, তো মানে এম ইকুয়াল টু কত, এইচ বাই ই, সি নয় ই, এইচ বাই ই, এটা হচ্ছে আমাদের স্লোপ। ওকে, এখান থেকে আমরা তাহলে যদি স্লোপ যদি পেয়ে যাই, আমি যদি প্র্যাকটিক্যাল করি, আমরা যদি স্লোপ যদি পেয়ে যাই, আমরা ইলেকট্রনের চার্জ জানি, তাহলে সেখান থেকে আমরা কি এইচ এর মান বের করতে পারবো, তাহলে এইচ ইকুয়াল টু কি এম ইন্টু ই। ওকে, তাহলে এখানে আমি বলেছিলাম পরে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বের করে, এটা বেসিক্যালি এক্সপেরিমেন্টের জন্য ইম্পর্টেন্ট এটা, যে যদি আমরা স্লোপের মান যদি জানতে পারি আমরা এক্সপেরিমেন্ট থেকে, তাহলে কি ইলেকট্রনের চার্জ তো জানি আমরা, তাহলে সেটা পুট করে দিলেই কি আমরা এইচ এর মান পেয়ে যাবো। জাস্ট এই এক্সপেরিমেন্টটা ইম্পর্টেন্ট। তো আমাদের কাছে স্টপিং পোটেনশিয়াল এবং আপাতত আলোর কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির গ্রাফ আমাদের কাছে ক্লিয়ার হলো, এবং এই গ্রাফের নতি কী হবে সেটা আমরা দেখলাম। নতি মানে ট্যানজেন্ট বলে। ওকে, ট্যানজেন্ট এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল, বা আবার অনেক সময় বাংলা আমরা প্রবণতাও বলে থাকি, এবং প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট কী হবে সেটাও দেখলাম। এবার নেক্সট যেটা আসবে সেটা কি, এই ফটো ইলেকট্রিক যে ইফেক্ট, এর নিশ্চিত ইলেকট্রন সংখ্যা কোনটির সমানুপাতিক, মানে ফটো ইলেকট্রন মানে ইফেক্টের ক্ষেত্রে যে ইলেকট্রন মানে যে বেরোবে, মানে এখানে কী লিখলাম, একটা ক্যাথোড প্লেট, একটা অ্যানোড প্লেট, রাইট? এখান থেকে যে ইলেকট্রনগুলো যে ইমিট হচ্ছে, ইলেকট্রন সংখ্যা আমি কী করে বাড়াতে পারি, এখানে 4টে আমি অপশন দিয়েছি। এক হচ্ছে গিয়ে আলোর কম্পাঙ্ক বাড়িয়ে কি বাড়াতে পারি, আলোর প্রাবল্য বাড়িয়ে কি বাড়াতে পারি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, নাকি সবগুলি, কোনটা হবে দেখা যাক। বেসিক্যালি আমি যদি আলোর যদি ফ্রিকোয়েন্সি বাড়ানো মানে কি, এনার্জি বাড়ানো, জাস্ট ইলেকট্রনের এনার্জি বাড়ালাম। আমরা এখানে কি দেখলাম, এনার্জি বাড়ালে কি হবে, বেসিক্যালি ই ম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, জাস্ট তার কাইনেটিক এনার্জি বাড়বে। ইলেকট্রন সংখ্যা কি বাড়বে না, ইলেকট্রন সংখ্যা বাড়ছে না, কিন্তু প্রাবল্যটা একটু ভালো করে ভাবা যাক। প্রাবল্য, ইন্টেন্সিটি কাকে বলে সেটা জানতে হবে। ইন্টেন্সিটি বেসিক্যালি কি, মানে একটা সাপোজ এরিয়া নিয়েছি আমি, এটা একটা কি, এটা ক্রস সেকশনাল এরিয়া, একটা ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ এনার্জি পাস করে সেটা কি বলে নাকি ইন্টেন্সিটি, মানে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ এনার্জি পাস করবে সেটা কি বলে আমরা কি, তার ইন্টেন্সিটি, মানে তীব্রতা। মানে একটা লাইট মারলাম, তাকে কতটা চমকাচ্ছে, কতটা উজ্জ্বল লাগছে, মানে কি, মানে বেসিক্যালি সাপোজ এরকম একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যেতে পারে। সাপোজ এটা একটা টর্চ লাইট, রাইট? এটা একটা কি, টর্চ লাইট। ওকে, যখন টর্চ লাইটে যখন সুইচটা যখন আমরা অন করি তখন কি হয়, লাইট বেরোয় না এরকমভাবে, তাই না? এবার এক ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, রাইট? সে একটা এখানে এরিয়া নিল, এবং সিম্পল একটা কথা বলো, এই যে লাইটটা থেকে যে লাইট ইমিট হচ্ছে এই দিক বরাবর, যে লাইট যাচ্ছে এদিক বরাবর, এইখান থেকে কোনটুকুনি যাবে, জাস্ট এইটুকুনি লাইট পাস করবে, তাই না? জাস্ট কিছু একটা অংশ পাস করবে। তাহলে এ কি বেশি উজ্জ্বল ফিল করবে না, কারণ অল্প পরিমাণে এনার্জি পাস করছে তার মধ্য দিয়ে। কিন্তু কেউ যদি এইখানে দাঁড়ায়, সে যদি একটা ক্রস সেকশন নেয়, সে কি ফিল করবে, সমস্ত লাইট যাচ্ছে, তার মানে তার কাছে কি বেশি ইন্টেন্সিটি লাগবে না? তার মানে কি এর এরিয়ার মধ্যে দিয়ে কি বেশি এনার্জি পাস করছে, তার জন্য কি এ বেশি ইন্টেন্সিটি ফিল করছে। তার মানে কি এর মধ্যে দিয়ে একই ক্ষেত্রফল নিয়েছি আমি, একই সময়ে
কি এর মধ্যে দিয়ে বেশি এনার্জি পাস করছে, তাই ইন্টেন্সিটি বেশি উজ্জ্বল মনে হচ্ছে, কিন্তু কি এর মধ্য দিয়ে এনার্জি কম পাস করছে, লাইট কম পাস করছে, তাই ইন্টেন্সিটি কম। ক্লিয়ার? তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ এনার্জি পাস করে সেটা কি বলে? ইন্টেন্সিটি। এবার ইন্টেন্সিটি, তাহলে যত বেশি লাইট পাস করবে, মানে এখান থেকে 3টে দেখিয়েছি আমি যদি এখান থেকে বলতাম 1000টা রয়েছে, তার মানে তার ইন্টেন্সিটি বেশি। 3টে যদি ফোটন যায় তার ইন্টেন্সিটি যা হবে, এখানে যদি 1000টা যদি যায় একই এরিয়ার মধ্য দিয়ে, তাহলে তার ইন্টেন্সিটি নিশ্চয়ই বেশি হবে। এবার এক একটা ফোটন এইচ নিউ পরিমাণ এনার্জি ক্যারি করে, এক একটা ফোটন। তাহলে যদি 3টে ফোটন যেত, এইবার জানতে হবে যে একটা ফোটন শুধুমাত্র কি একটা ইলেকট্রনকে ইমিট করতে পারে, একটা ফোটন অনলি একটা ইলেকট্রনকে ইমিট করতে পারে। তাহলে যদি 3টে ফোটন যদি পড়তো, তাহলে কি সে 3টে ইলেকট্রনকে ইমিট করতো। যদি 10টা ফোটন পড়তো, তাহলে সে কি 10টা ইলেকট্রনকে ইমিট করতো, তাই না? তাহলে 1000টা ফোটন পড়লে পরে সে 1000টা ইলেকট্রনকে ইমিট করবে। তার মানে কি প্রাবল্য যদি বাড়াই আমি, তার মানে কি ফোটন সংখ্যা বেড়ে গেল, তাই না? একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ফোটন সংখ্যা বেড়ে গেল। যদি ফোটন সংখ্যা যদি ইনক্রিজ করে, তাহলে কি হবে? ফোটন সংখ্যা ইনক্রিজ করলে এবারে কী হবে? বেশি নম্বর অফ ইলেকট্রন ইমিট হবে, বেশি নম্বর অফ ইলেকট্রন ইমিট হবে। তাহলে প্রাবল্য বাড়ালে কিন্তু আমাদের বাড়বে, তাই না? ইলেকট্রন সংখ্যা বাড়বে। যদি ইলেকট্রন সংখ্যা বাড়ে, তাহলে কারেন্ট বাড়বে। কারণ কি ইলেকট্রনের ফ্লো কি কারেন্ট দেয়? আমরা সবাই জানি যে কারেন্ট কি আই ইজিক্যাল টু, আমরা কি জানি, অ্যাকচুয়ালি চার্জ বাই টাইম হয়, তাই না? এখানে চার্জকে আমরা কি লিখতে পারি? n টাইমস ইন্টু ই বাই টি। তাহলে নাম্বার অফ ইলেকট্রন যদি বাড়ে, এটা আমরা কোয়ান্টাইজেশন রুল জানি আমরা, প্লাস মাইনাস n ইন্টু ই। তার মানে যে কোনো চার্জ কি হয়? ইন্টিজার মাল্টিপল অফ ইলেকট্রনিক চার্জ, এটাই কি কোয়ান্টাইজেশন রুল। তো আমরা এটা আমরা জানি। এবার তাহলে n হচ্ছে কি প্রিন্সিপাল নাম্বার, মানে n হতে পারে 1 2 ইন্টিজার, nটা কি ইন্টিজার, ওকে? 1 2 3 4 5 6 ইটস মানে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তাহলে কি যদি নাম্বার অফ ইলেকট্রন যদি ইনক্রিজ করে, তাহলে কি কারেন্ট ইনক্রিজ করবে, সিম্পল। তাহলে আমরা এখান থেকে এখানে ইলেকট্রন সংখ্যা না বলে কারেন্টের কথা বলতে পারতো, তাহলে এটাও ইম্পর্টেন্ট গেল। এবার নেক্সট যেটা আমরা ঢুকবো সেটা কি? সিম্পল, ডি ব্রগলি হাইপোথিসিস বা ডি ব্রগলি প্রকল্প, খুব ইম্পর্টেন্ট। ডি ব্রগলি হাইপোথিসিস বা ডি ব্রগলি প্রকল্পটা কি? মানে ডি ব্রগলি একটা ইন্টারেস্টিং জিনিস অবজার্ভ করলেন, সেটা কি? তিনি বলছেন যে একটা লাইট প্রথমে আমরা ওয়েভ হিসেবে জানলাম, হাইগেন্স প্রিন্সিপাল থেকে আমরা দেখেছি যে লাইটটাকে একটা ওয়েভ। এখন আইনস্টাইনের ফটোইলেকট্রিক এফেক্ট, আইনস্টাইন বলছেন যে লাইট একটা পার্টিকেল। মানে লাইটের দুটো নেচার রয়েছে, একটা ওয়েভ নেচার, একটা পার্টিকেল নেচার। একটা ওয়েভ নেচার, একটা পার্টিকেল নেচার, রাইট? তাহলে এই যে ওয়েভ নেচার এবং পার্টিকেল নেচার কার? একটা লাইটের। তাহলে লাইটের একটা ওয়েভ নেচার, পার্টিকেল নেচার রয়েছে। তাহলে এই দুটোকে মিলিয়ে আমরা কি বলছি? ডুয়েল নেচার। তাহলে এটাকে বলা ডুয়েল নেচার অফ লাইট, এই জিনিসটাই ডি ব্রগলি একটুখানি ভাবলেন। কি বললেন তিনি বললেন লাইটের যদি ডুয়েল নেচার থাকে, তাহলে পার্টিকেলের ডুয়েল নেচার কেন থাকতে পারে না? তিনি এটাই হাইপোথিসিস দিলেন। তিনি বললেন যে একটা পার্টিকেল যদি আমরা নিই, সাপোজ ইলেকট্রন, প্রোটন, যে কোনো এনি পার্টিকেল, যে কোনো পার্টিকেল, এই পার্টিকেলের যেমন পার্টিকেল নেচার রয়েছে, এই পার্টিকেলও যদি মুভ করে, তার সাথে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ জেনারেট হবে। তার মানে এই পার্টিকেলের একটা ওয়েভ নেচার রয়েছে। যেরকম লাইটের যেরকম কি ওয়েভ নেচার এবং পার্টিকেল নেচার দুটো রয়েছে, তিনি হাইপোথিসিস দিলেন এটা যে পার্টিকেলেরও পার্টিকেল নেচার অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভ নেচার রয়েছে, দুটোই রয়েছে। তার মানে পার্টিকেল, তাহলে এই থিওরিটা কী হবে? ডুয়েল নেচার অফ পার্টিকেল, ডুয়েল নেচার অফ পার্টিকেল। ক্লিয়ার? তাহলে ডুয়েল নেচার অফ পার্টিকেল, তাহলে পার্টিকেলেরও কিন্তু ডুয়েল নেচার রয়েছে। তিনি এই হাইপোথিসিসটা দিলেন। তিনি বললেন যে কোনো কোয়ান্টাম পার্টিকেল যখন সে একটা মুভ করবে, যখন একটা কোয়ান্টাম পার্টিকেল যখন মুভ করে, তার সাথে কি একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ জেনারেট হয়। যে ওয়েভ জেনারেট হয়, সে ওয়েভের যে ওয়েভ লেন্থ, সেই ওয়েভ লেন্থকে বলে আমরা কি? ডি ব্রগলি ওয়েভ লেন্থ। সেটা হয় ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। পিটা কি বেসিক্যালি? পিটা হচ্ছে গিয়ে মোমেন্টাম অফ দ্য পার্টিকেল, মোমেন্টাম
অফ দ্য পার্টিকেল, আর ল্যামডা হচ্ছে গিয়ে ডি বার্গলি ওয়েভলেন্থ অফ দ্য পার্টিকেল। আর এইচটা আমরা সবাই জানি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এইচটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এই যে ফর্মুলাটা দিলেন এটা তার হাইপোথিসিস জাস্ট। তিনি কি বলছেন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাই আমরা, এই বাদিকে শুধুমাত্র দেখা যাক কি ল্যামডা রয়েছে, মানে ওয়েভ, তার মানে বাদিকটা কি ওয়েভ প্রপার্টি শো করছে, আর ডান দিকে কী রয়েছে মোমেন্টাম, তার মোমেন্টাম কি পার্টিকেল প্রপার্টি শো করছে। তখন এই কোয়েশ্চেনটার মধ্যে তিনি এই দুটো কথাকে একসাথে জুড়ে দিলেন, মানে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, তাই না? ওয়েভ নেচারে রয়েছে, পার্টিকেল নেচারে রয়েছে, এটাই হচ্ছে তার হাইপোথিসিস। এখানে আমি সেটাই বলেছি গাণিতিক রূপ সহ লিখতে, জাস্ট এটা লিখলেই হয়ে যাবে। জাস্ট একটু বলতে হবে যে কোনো কোয়ান্টাম পার্টিকেল বা যে কোনো পার্টিকেল যখন মুভ করে তার সঙ্গে একটা ওয়েভ জেনারেট হয়, যার ওয়েভ লেন্থ ল্যামডা ইজ ইকুয়াল টু h/p। জাস্ট সিম্পল, ওকে, ইম্পর্টেন্ট। নেক্সট এটা কি বলেছে, নাকি একটা স্থির কক্ষে যদি ইলেকট্রন ঘোরে, মানে একটা স্থির কক্ষে, এটা সাপোজ নিউক্লিয়াস, একটা স্থির কক্ষে একটা ইলেকট্রন রিভলভ করছে, রাইট? যখন ইলেকট্রন যখন ঘোরে তার একটা মোমেন্টাম রয়েছে, ভরবেগ সম্পর্কিত, মানে হ্যাঁ, ইলেকট্রন যখন ঘোরে বলছে বোরের যে সেকেন্ড পস্টুলেটটা সেটা কি বলেছিল, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু বেসিক্যালি NH cos, রাইট? এইটা ছিল তার হাইপোথিসিস। এইটা কিন্তু আমরা দেখাতে পারি এখান থেকে, জাস্ট ইলেকট্রনের ভরবেগ সম্পর্কিত যে বোরের যে সমীকরণটা সেটা কিন্তু আমরা এই ডি বার্গলি হাইপোথিসিস দিয়ে কিন্তু আমরা ইজিলি প্রমাণ করতে পারি। ওকে, জাস্ট সিম্পল আমি একটু বলি, তাহলেই বুঝতে পারবে সবাই কেমনভাবে প্রমাণটা করা যেতে পারে। সাপোজ এটা কি আমাদের নিউক্লিয়াস, রাইট? এখানে একটা ইলেকট্রন রিভলভ করছে, তাহলে আমি এখনই বললাম যে ইলেকট্রন মানে পার্টিকেল যখন মুভ করে তার সাথে কিন্তু একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ জেনারেট হয়। তাহলে এখানে যে ইলেকট্রনটা মুভ করছে তার মানে তার একটা ওয়েভ লেন্থ থাকবে, এই একটা। একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে বলবো, এই যে ওয়েভ লেন্থ যেটা হবে এটা কিন্তু অবশ্যই কমপ্লিট হবে, যতগুলোই হোক না কেন অবশ্যই ইন্টিজার হবে, ইন্টিজার নাম্বার অফ ওয়েভলেন্থ কিন্তু উৎপন্ন হবে। সে ওয়েভলেন্থ মানে ওয়েভের লেন্থটা মানে ওয়েভ লেন্থটা কম বেশি করে নেবে, বাট ইন্টিজার নাম্বার অফ ওয়েভ কিন্তু পাবো এখানে আমরা। ক্লিয়ার? তাহলে পরে ডি বার্গলি হাইপোথিসিস কি বলছে নাকি যে ইলেকট্রনটা তার যে ওয়েভলেন্থ ল্যামডা ইজ ইকুয়াল টু কত, h/p, রাইট? h/p। ওকে, এবার যে ইলেকট্রনটা মুভ করছে তার যদি মাস যদি m হয়, তার ভেলোসিটি যদি v হয়, তাহলে এখানে আমরা লিখব কি mv, h/mv। ওকে, গুড। এবার এইখানে আমরা বললাম যে ইন্টিজার নাম্বার অফ কিন্তু ওয়েভ উৎপন্ন হবে, ইন্টিজার নাম্বার অফ ওয়েভ উৎপন্ন হবে। তাহলে এখানে কতগুলো ওয়েভ উৎপন্ন হয়েছে, সাপোজ আমি বলছি n নাম্বার ওয়েভ উৎপন্ন হয়েছে। যদি n নাম্বার যদি ওয়েভ উৎপন্ন হয় তাহলে এইটুকুনির যে পুরোটা লেন্থ, এই রেডিয়াসটা সাপোজ যদি r হয়, তাহলে এই যে সার্কামফারেন্সটা কত হয়, 2πr হবে, সিম্পল। তাহলে এইখানে যে ওয়েভলেন্থ উৎপন্ন হয়েছে এটা বললাম ইন্টিজার, তাহলে একটার ওয়েভলেন্থ যদি ল্যামডা হয় তাহলে n নাম্বার অফ ওয়েভলেন্থ উৎপন্ন হয়েছে, তাহলে টোটাল কত হবে, n ইন্টু ল্যামডা। এটার জন্য সমান হবে না, কারণ এর সার্কামফারেন্সটাই তো পুরো ওয়েভলেন্থটা জুড়ে রয়েছে। তাহলে 2πr ইজ ইকুয়াল টু n ইন্টু ল্যামডা। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, ল্যামডা আর ভ্যালু বের করতে পারি এখান থেকে। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত হবে, 2πr/n, সিম্পল। জাস্ট এটাকে কি এই 1 নম্বর ইকুয়েশনে আমি পুট করে দেবো। তাহলে এখানে যদি পুট করে দিই তাহলে কি হবে, ল্যামডার মানে আমি কি লিখবো এখানে, 2πr/n ইকুয়াল টু h ডিভাইডেড বাই mv। এখান থেকে mvটাকে দিকে নিয়ে আসি, 2π/nটাকে দিকে নিয়ে চলে আসি, তাহলে mv ইন্টু r ইকুয়াল টু n ইন্টু h ডিভাইডেড বাই 2π, রাইট? এটাই মানে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটাকে আমি l লিখতে পারি, এখানে n h/2π, এটা মানে h cos বা h কাট। ওকে, তাহলে এটাই কি ছিল বোরের যে সেকেন্ড পস্টুলেট ছিল।
তাহলে এটাও আমরা প্রমাণ করতে পারি। ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট এবং লাস্ট যেটা হচ্ছে কি বলেছি, একটা ফোটন এবং একটা আলফা কণা, এদের বলছে এনার্জি সমান, এনার্জি সেম। তাহলে ডি ব্রগলি ওয়েভলেন্থের রেশিও কত হবে? জাস্ট সিম্পল, ফোটন এনার্জি কত জানি আমরা, ইকুয়াল টু এইচ, রাইট? এটা ফোটনতে পি দিলাম। এখানে আলফা পার্টিকেল বলেছে, তাহলে আলফা মানে এটা দিই, এটা কী হয়, হাফ এম ভি স্কোয়ার। এমটা বেসিক্যালি আলফা পার্টিকেলের মাস হবে এটা। ওকে, এবার আমরা সবাই জানি কি আলফা পার্টিকেলের মাস কত হয়, 4 টাইমস অফ এমপি। এখানে আমরা পুট করতে পারি, অসুবিধা কিছু নেই। ওকে, জাস্ট এখান থেকে জাস্ট কিছুই না, আমাদের ডি ব্রগলি ওয়েভলেন্থ বের করতে হবে, ডি ব্রগলি ওয়েভলেন্থের রেশিও বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা পি বের করব, এখান থেকে আমরা ল্যামডা আলফা বের করব। ওকে, মানে যেহেতু পার্টিকেল, তার এইচ এর যেরকম কী হবে, এইচ বাই পি হবে মোমেন্টাম। এবার যেহেতু এখানে কাইনেটিক এনার্জি ফর্মে লিখেছে, তাহলে আমরা এই ফর্মটাকে এরকম লিখতে পারি না, যে ল্যামডা আলফা ইকুয়াল টু এইচ বাই পি, রাইট? মোমেন্টাম মানে আমরা আবার কী জানি, যে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাই না? এখানে ওপর নিচে এম দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কী হবে, এম স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার হবে, ডিভাইডেড বাই কত, 2m হবে। তাহলে এম ইন্টু ভি মানে কি পি, তাহলে পি স্কোয়ার বাই 2m, রাইট? তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, যে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m ইন্টু ক্যাপিটাল ই হচ্ছে কাইনেটিক এনার্জি, এখানে পি ইকুয়াল টু রুট ওভার অফ 2m ইন্টু ই। তাহলে আমরা পি এর জায়গায় মান বসাতে পারি, তাহলে এইচ বাই রুট ওভার অফ 2m ইন্টু ই, যেহেতু এখানে আলফা পার্টিকেল তাই আমি আলফা লিখলাম, তাহলে এটা ল্যামডা আলফা হয়ে গেল। ক্লিয়ার? আর ওইখানে আমরা ল্যামডা পি পেয়ে যাব, মানে ফোটনের ক্ষেত্রে। তাহলে ফোটনের ক্ষেত্রে কী হবে, এইচ বাই পি হবে। পি হচ্ছে গিয়ে ফোটনের মোমেন্টাম, ফোটনের মোমেন্টাম আমরা আবার জানি কি এইচ মানে বেসিক্যালি কী হয়, ফোটনের মোমেন্টাম এইচ নিউ বাই সি, মানে এখানে বা সি লিখতে পারি আমরা। ক্লিয়ার? এবার এদের রেশিও করে দিলে পরে হয়ে যাবে জাস্ট। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এই প্রবলেমগুলো কিন্তু সলভ করতে পারি। তাহলে এটাও আমাদের কাছে খুব খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে জাস্ট এই 12টা কোয়েশ্চেন, মানে এই 12টা কোয়েশ্চেন যদি তোমরা কেউ ভালোভাবে করে যাও, তাহলে কি এই যে চ্যাপ্টারটা আমি বললাম, এই চ্যাপ্টারটায় আর কিচ্ছু আটকাবে না, কিচ্ছু আটকাবে না, আর এখান থেকেই আসবে। খুবই ইম্পর্টেন্ট, যতগুলো আমি কোয়েশ্চেন ডিসকাস করলাম সবই কি সিলেক্টেড এবং প্রিভিয়াস ইয়ারে এসেছে এরকম টাইপের কোয়েশ্চেন। তো এগুলো ভালো করে যাও, তাহলে এই চ্যাপ্টারতে আর কোনো ভয় থাকবে না। এইভাবে আমি সবগুলো আস্তে 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 ক্লিয়ার করে দেবো পরীক্ষার আগেই। তোমরা দেখতে থাকো। অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দাও, ভালো করে প্রিপেয়ার হও, এই সাজেশনগুলো ভালো করে নাও। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।